নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডু তার 16 জন সাংসদকে নিয়ে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন এবং এই দেখাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, যখনই উপরাষ্ট্রপতি নির্বাচন মিটে গিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সিপি রাধাকৃষ্ণনকে সম্পূর্ণভাবে সমস্ত শরিক দল সাপোর্ট করেছে, অর্থাৎ এনডিএ শরিক দলের যে প্রার্থী তাকে সবাই সাপোর্ট করেছেন এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠেছিল যে চন্দ্রবাবু নাইডু এত সহজে কি খেলাটাকে ছেড়ে দেবে নিজের হাত থেকে। ঠিক সেই ছবিটাই বারংবার ধরা পড়ছে। কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম 25,000 কোটি টাকা তিনি চেয়েছিলেন, ট্রাম্প যে ট্যারিফ চাপিয়েছে সেই নিরিখে এবার তিনি 10 লক্ষ কোটি টাকা চেয়েছেন এবং তার কারণ পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য উন্নতি করতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু তার পেছনে আসল কারণটা কি লুকিয়ে আছে এবং কে সাপোর্ট করছে চন্দ্রবাবু নাইডুকে? বিজেপির অভ্যন্তর থেকে আরএসএস পন্থী এমপি, আরএসএস পন্থী সাংসদ, বিভিন্ন রাজ্যের নেতারা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগে সম্পর্কিত রয়েছেন তেমন তথ্য উঠে আসছে এবং তাই জন্য চন্দ্রবাবু নাইডু আরএসএস এর ব্যাকআপে এই মুহূর্তে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে চাপে রাখার জন্য বারংবার তার রাজ্যের উন্নতি সাধনের জন্য বিভিন্ন ফান্ড চেয়ে বসছেন এবং শুধুমাত্র নির্মলা সীতারামন তার সঙ্গে নয়, তার সঙ্গে অমিত শাহ তার সঙ্গেও দেখা করেছেন এবং শুধু যদি রাজ্যের ফান্ড চাওয়ার হতো তাহলে চন্দ্রবাবু নাইডু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে একাই দেখা করতে পারতেন। তিনি তার 16 জন সাংসদকে নিয়ে দেখা করেছেন। এটা কিসের ইঙ্গিত? এটা কোথাও কি গিয়ে ভয় দেখানো নয় বিজেপিকে বিহার ভোটের আগে? সেই প্রশ্নগুলো উঠছে এবং তাই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে একদম ভারতীয় জনতা পার্টি 240 এই সংখ্যাটা তাদেরকে বারংবার অস্বস্তিতে ফেলছে। তারা একটিও আসন গত 1 বছর 2 মাসে বাড়াতে পারেনি এবং ভোট হওয়ার পরবর্তী সময় থেকে, অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের চাণক্য নীতি সম্পূর্ণ সারা দেশে কিন্তু বিশেষ কিছু করতে পারেনি অগ্রগতি। তার কারণ 240 এবং চন্দ্রবাবু নাইডুর 16 জন সাংসদ, নীতিশ কুমারের 12 জন সাংসদ, চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ, জিতেন রাম মাঝি নিজে একজন সাংসদ, এইভাবে কোনো মতে 293-তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু সহ এবং নীতিশ কুমার সহ নরেন্দ্র মোদী সরকারকে। এবং সেই যে দুদিকে একদম ক্রাচে ভর দিয়ে যেভাবে সরকার চলছে, সেই সরকারের কিন্তু শরিক দল বারংবার চাপ দিচ্ছে। ঠিক যেমন ভাবে বিহারে নীতিশ কুমার বারংবার চাপ দিচ্ছে যে সিট শেয়ারিং, তিনি টাকা চাইছেন না, তার কারণ তার 10 ইয়ার পুরোটাই প্রায় শেষ হয়ে গিয়েছে, তিনি আর টাকা চেয়ে বিশেষ কি করবেন। তিনি কি করছেন? সিট শেয়ারিং। যে বিহারে ভোটটা আসছে সেখানে বিজেপির থেকে বেশি ভোট তাদের লড়তে হবে, তাদের বেশি সিটে তাদেরকে লড়তে দিতে হবে জেডিইউ দলকে, সেটা তার ট্যাকটিক্স। এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তার 16 জন সাংসদ দিয়ে সমর্থন করছেন, সেই দিকে তার বক্তব্য তাকে টাকা দিয়ে যেতে হবে, ফান্ড দিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য 10 লক্ষ কোটি টাকা চেয়ে বসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু তার নেপথ্যে রয়েছে আরেকটা কাহিনী। তার নেপথ্যের যে কাহিনীটা, কেন এত টাকা চন্দ্রবাবু নাইডু বারংবার দরকার হচ্ছে, বিভিন্ন ক্ষেত্র দেখিয়ে তিনি টাকাগুলো চাইছেন, কিন্তু মূল যে জায়গাটা সেটা কি, সেইটা কিন্তু এই মুহূর্তে অনেকেই মনে করছেন যে অমরাবতী, অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর যে একটা ড্রিম প্রজেক্ট, একটা অমরাবতীতে তিনি একটা সিঙ্গাপুরের মতন জায়গা তৈরি করতে চাইছেন, সেইটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর 100 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বহু হিউজ পরিমাণ টাকা, এবং সেটার অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। সেই টাকাটা কোথাও গিয়ে কেন্দ্রের থেকে তিনি নিতে চাইছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে চাইছেন যে পরবর্তী যে বিধানসভা নির্বাচনটা যখন আসবে, নারা লোকেশ তার ছেলে যখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে পরবর্তীতে দাঁড়াবেন, তা যেন একটা দেখানোর মতন অমরাবতী প্রজেক্টটা থাকে। অন্ধ্রপ্রদেশের বুকে যেন অমরাবতীটা সারা দেশ থেকে পর্যটকরা সেখানে যান, এইটা কিন্তু এই মুহূর্তে প্রজেক্ট নিয়ে অবশ্যই চন্দ্রবাবু নাইডু এগোচ্ছেন এবং সেটা অবশ্যই ভালো। তার রাজ্যের জন্য তিনি চিন্তা করবেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা অবশ্যই ভালো। যে কোনো রাজ্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটাই দরকার। কিন্তু বিজেপি তাদের উপর যে এই মুহূর্তে এত বারংবার চাপ দিচ্ছে চন্দ্রবাবু নাইডু, এবং চন্দ্রবাবু নাইডু একা এসে দেখা করতে পারতেন, সেটা তিনি কখনোই করছেন না। যখন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একদম সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন এবং সমর্থন জানিয়ে গেলেন, বাইরে বেরিয়ে বললেন তেলেগু অস্মিতা থাকলেও কোনো মতেই কিন্তু সুদর্শন রেড্ডিকে সাপোর্ট করবো না উপরাষ্ট্রপতি নির্বাচনে, আমরা যেহেতু এনডিএ শরিক দলের একজন পার্টি, সেহেতু আমরা সরাসরি সিপি রাধাকৃষ্ণন তাকেই সমর্থন করবো। হলো তেমন। এবং তার পরবর্তীতেই তিনি কি বললেন, চিংড়ি মাছ চাষ করতে গিয়ে আমার প্রবল ক্ষতি হয়ে গিয়েছে, ট্রাম্প যেভাবে আমাদের উপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে, আমাদের চিংড়ি মাছ চাষ করতে গিয়ে 25,000 কোটি টাকা দরকার। এবং সেই যে লস, সেই লসের কথা বললেন অমিত শাহের কাছে এসে, তখন তার 16 জন সাংসদ তার সঙ্গে এলো। তার পরবর্তীতে গতকাল আবারও তিনি এসেছিলেন, নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এবং তার সঙ্গে
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে দেখা করতে এবং 16 জন সাংসদ নিয়ে কেন এলেন চন্দ্রবাবু নাইডু, সেটা কি কোথাও এই 16 জন সাংসদ সমর্থন জানাচ্ছেন আপনাদের যে কোনো প্রেক্ষিতে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য? এটা কিন্তু অনেকেই মনে করছেন। এবার আপনাদেরকে বলি যে আরএসএস ব্যাকিং করছে, সেই প্রেক্ষিতটা কিভাবে জানা যাচ্ছে। এই মুহূর্তে নীতিন গাডকারির সঙ্গে কিন্তু চন্দ্রবাবু নাইডুর একটা কোনোভাবে কোনো যোগসূত্রের মাধ্যমে সরাসরি কথাবার্তা হচ্ছে এবং সেই যোগসূত্রটা নারা লোকেশ, তেমনই কিন্তু অনেকের বক্তব্য এবং সূত্র মারফত যা খবর উঠে আসছে, নীতিন গাডকারি, বসুন্ধরা রাজে তারা কিন্তু বারংবার এই মুহূর্তে একটাই দিকে তাকিয়ে আছেন, সেটা কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে বসবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এই মুহূর্তে একদম নীতিন গাডকারি থেকে শুরু করে শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে বসুন্ধরা রাজে নিজে, প্রত্যেকেই কিন্তু একটাই নাম বাড়িয়ে দিচ্ছেন বিজেপির দিকে এবং সেটা কিন্তু সরাসরি বসুন্ধরা রাজে নিজের নাম। এবং বসুন্ধরা রাজে এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদী অভিবাদন জানাচ্ছেন তাকে স্টেজের মধ্যে, এবং সেই স্টেজে দাঁড়িয়ে বসুন্ধরা রাজে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কোনোভাবেই নরেন্দ্র মোদীকে অভিবাদন তো জানাচ্ছেনই না, রীতিমতন তিনি একদম একটা বিতর্কিত ছবি উঠে এসেছে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হাত নাড়ছেন, তিনি বিভিন্ন কথাবার্তা বলছেন এবং বিরক্তি তার চোখে মুখে ফুটে উঠছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু অনেকেই মনে করছেন যে আরএসএস এই মুহূর্তে বসুন্ধরা রাজেকে চাইছে সর্বভারতীয় সভাপতির সেই জায়গায়, এবং সেটার মাধ্যমে একটা সরাসরি কিন্তু তারা মেসেজ দিতে চাইছে। সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের ভোট এবং পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী, সেই জায়গায় কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরএসএস চাইছে একটা নতুন নিদর্শন তৈরি করতে, যে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আমরা একজন মহিলাকে বসাতে পেরেছি। সেটা যদি না হয়, সেটা যদি কোনো মতেই মোদী এবং অমিত শাহ এবং রাজনাথ সিং এরা মেনে না নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যে নামটা উঠে আসছে সেটা কিন্তু সঞ্জয় যোশী। আপনাদের আগেও বলেছি, সঞ্জয় যোশীর নাম নিয়ে এই মুহূর্তে চরম জল্পনা চলছে বিজেপির অভ্যন্তরে, এবং সেই সামগ্রিক বিষয়টা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডেল করছেন বা সম্পূর্ণ প্ল্যানটা করছেন আরএসএস এর সঙ্গে সংযোগ রেখে, সম্পূর্ণ বিষয়টাকে সাজাচ্ছেন নীতিন গাডকারি। তার কারণ আপনাদের মনে থাকবে, নীতিন গাডকারির ছেলের যে ইথানল কোম্পানি, সেই নিয়ে একটা কেস কয়েকদিন আগেই হয়েছিল, এবং নীতিন গাডকারি বলছেন যে আমাকে টার্গেট করা হচ্ছে, পলিটিক্যালি টার্গেট করে এই ধরনের খবরগুলো বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, সেটা নীতিন গাডকারি নিজের মুখে বলেছিলেন। সেখান থেকে নীতিন গাডকারি এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের খবর উঠে আসছে, তিনি সরাসরি নারা লোকেশের মাধ্যমে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ রাখছে। অর্থাৎ বিভিন্ন ভাবে ভারতীয় জনতা পার্টির মাথায় যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রয়েছে, সেই দুজনকে চাপ দেওয়া এবং সেই লবিটাকে চাপ দেওয়া, যার মধ্যে পীযূষ গোয়েল রয়েছেন, যার মধ্যে একদম সরাসরি আমরা দেখতে পাই যে সর্বভারতীয় সভাপতির পদ থেকে যাকে কোনো মতেই সরানোই হচ্ছে না, সরতে দেওয়া হচ্ছে না, সেই জেপি নাড্ডা রয়েছেন, সেই লবিটাকে চাপ দেওয়া, এবং সেই কাজটা কিন্তু সম্পূর্ণ সংগঠিত করছেন নীতিন গাডকারি, যার মধ্যে বসুন্ধরা রাজে রয়েছেন, যার মধ্যে শিবরাজ সিং চৌহান রয়েছেন, যার মধ্যে রাজীব প্রতাপ রুডির মতন লোকেরা রয়েছেন, বহু বড় লিস্ট, এবং রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, বহু বড় লিস্ট। এবং আরএসএস কিন্তু এই মুহূর্তে চাইছে সংগঠনের সম্পূর্ণতার দায়িত্বটা তাদের হাতে নিতে, এবং সেই ভিত্তিতে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে একদম চাপ দেওয়া। তারা কি করে, নরেন্দ্র মোদী অমিত শাহ এই মুহূর্তে কি করে, যেহেতু নরেন্দ্র মোদী 75 বছর হয়ে গিয়েছে এবং 75 বছরের পরেও তিনি মার্গদর্শন মন্ডলীতে গেলেন না, তার বানানো নিয়ম তিনি নিজে ফলো করলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আরএসএস এর সঙ্গে একটা সংঘাত তৈরি হয়েছে। যতই আরএসএস প্রধান মোহন ভাগবত বলুন না কেন, সেই ক্ষেত্রে একটা সংঘাত কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা সম্পূর্ণ ভরপাই করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী বিভিন্ন সময়। আমরা লালকেল্লা থেকে দেখেছি 15ই আগস্টে একদম সরাসরি আরএসএস এর ভূয়সী প্রশংসা করতে, মন কি বাতের অনুষ্ঠানে আমরা দেখেছি আরএসএস এর ভূয়সী প্রশংসা করতে, এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি আরএসএস এর 100 বছর উপলক্ষে আরএসএস এর একদম নামাঙ্কিত ডাক টিকিট এবং কয়েন, সেটাকেও কিন্তু একদম সরাসরি উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেখানেও তার যে ছবি উঠে এসেছে, নরেন্দ্র মোদীকে রীতিমতন টেন্সড দেখাচ্ছে, নরেন্দ্র মোদীকে রীতিমতন চাপে রয়েছে তেমন দেখাচ্ছে। সুতরাং সমস্তটা মিলিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে চারিদিক থেকে একটা বিশাল চাপ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর এই মুহূর্তে তেমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সমস্তটাই টিকে আছে কিন্তু বিহার ভোট পর্যন্ত। বিহার ভোটে কি হতে চলেছে ফলাফল, তার উপর বহু কিছু নির্ভর করছে, কারণ বিহারের 12 জন সাংসদ, নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না থাকেন, তাহলেও কি নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে থাকবেন, এনডিএর সঙ্গে থাকবেন, সেই প্রশ্নটা বারংবার ঘোরাফেরা করছে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।